আজ আমরা এমন একটি তথ্যচিত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি যার গল্পটা হার মানাবে যে কোনো সিনেমাকেও। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, সীমিত সম্পদ আর হাজারো বাধা পেরিয়ে একটি দেশ কিভাবে বিশ্বমঞ্চে নিজেকে রীতিমতো এক অর্থনৈতিক পরাশক্তি হিসেবে দাঁড় করালো। আজ আমরা সেই নিখুঁত পরিকল্পনা আর অসম্ভব মানসিক দৃঢ়তার গল্পটাই একদম গভীরে গিয়ে জানব। এক সময় মালয়েশিয়া ছিল একটি দরিদ্র কৃষি প্রধান দেশ, কিন্তু আজ এটি এশিয়ার অন্যতম সফল অর্থনীতি। কিভাবে ঘটল এই রূপান্তর? এই ছোট্ট কিন্তু শক্তিশালী প্রশ্নটাই আজ আমাদের ভাবাবে। চলুন, ম্যাজিকের মতো মনে হওয়া এই বিশাল উত্তরণের পেছনের আসল রহস্যগুলো একটু একটু করে উন্মোচন করি। তো চলুন একদম গোড়া থেকে শুরু করি। সময়টা ১৯৫০-এর দশক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি, আর ১৯৫৭ সালে ব্রিটিশদের কাছ থেকে তারা স্বাধীনতা পেল। তখন মালয়েশিয়ার অর্থনীতি ছিল আক্ষরিক অর্থেই অত্যন্ত ভঙ্গুর। আপনারা হয়তো অবাক হবেন, সে সময় তাদের অর্থনীতি ছিল প্রায় পুরোপুরি কৃষি নির্ভর, কোনো বৈচিত্র্য বলতে কিছুই ছিল না। যার মানে হল, বৈশ্বিক বাজারে সামান্য একটু এদিক সেদিক হলে পুরো দেশের অর্থনীতি বড় ধরনের বিপদের মুখে পড়তে পারত। আর ঠিক এই জায়গাটিতেই এই সংখ্যাটির দিকে একটু নজর দিন, ৮০%। হ্যাঁ, ঠিকই শুনছেন। স্বাধীনতার ঠিক পরপর মালয়েশিয়ার মোট রপ্তানির ৮০%ই ছিল কেবল দুটি পণ্য, রাবার এবং টিন। এর মানেটা বুঝতে পারছেন? আন্তর্জাতিক বাজারে যদি কোনো কারণে হঠাৎ করে রাবার বা টিনের দাম ধসে যায়, তবে পুরো দেশের অর্থনীতি চোখের পলকে মুখ থুবড়ে পড়বে। একটি নতুন স্বাধীন দেশের জন্য এটি ছিল এক বিশাল, বলতে পারেন রীতিমতো একটা টাইম বোমার মতো অর্থনৈতিক ঝুঁকি। কিন্তু মোড়টা ঘুরল কখন? গবেষণা থেকে জানা যায়, মালয়েশিয়ার এই পরিবর্তনের পেছনে একটা বড় আর বেশ মর্মান্তিক ধাক্কা ছিল ১৯৬৯ সালের সেই ভয়াবহ জাতিগত দাঙ্গা, যা ইতিহাসে ১৩ মের ঘটনা নামে পরিচিত। এই মারাত্মক ট্র্যাজেডির পর সরকার খুব শক্তভাবে বুঝতে পারল যে শুধু জিডিপি বাড়লেই হবে না, দেশের মানুষের মধ্যে শান্তি দরকার। আর তাই ৭১ সালে তারা নিয়ে এলো নিউ ইকোনমিক পলিসি বা এনইপি। এর মূল লক্ষ্যটাই ছিল দারিদ্র্য একেবারেই শিকড় থেকে উপড়ে ফেলা এবং সম্পদের এমন সুষম বণ্টন করা যাতে সমাজের প্রতিটি জাতির মধ্যে একটি শক্ত সম্প্রীতি গড়ে ওঠে। এই বিশাল অর্থনৈতিক প্রসারের পেছনে তাদের ভৌগোলিক অবস্থানও কিন্তু দারুণ কাজ করেছে। ১৯৫৭ সালে মালয় উপদ্বীপের রাজ্যগুলো একত্রিত হওয়া আর এরপর ১৯৬৩ সালে সাবা ও সারাওয়াকের মতো অঞ্চলগুলো যুক্ত হওয়ার ফলে বিশাল একটি ঐক্যবদ্ধ অর্থনৈতিক অঞ্চল তৈরি হয়। এই বিশাল ভূখণ্ড এবং মালাক্কা প্রণালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক সমুদ্রপথ মূলত তাদের বিশ্ব বাণিজ্যের সাথে যুক্ত হওয়ার পথটাকে একদম মসৃণ করে দিয়েছিল। তবে এই পুরো রূপান্তরের পেছনে যদি একজনের কথা বলতে হয়, তিনি হলেন ডক্টর মাহাথির মোহাম্মদ। তার দূরদর্শী নেতৃত্ব যেন পুরো দেশের চেহারাটাই বদলে দিল। ১৯৯১ সালে তিনি ঘোষণা করলেন তার সেই বিখ্যাত ভিশন 2020। তার স্বপ্নটা ছিল একদম পরিষ্কার, আগামী ৩০ বছরের মধ্যে মালয়েশিয়াকে একটি স্বয়ংসম্পূর্ণ ও উন্নত রাষ্ট্রে পরিণত করা। আর চমকপ্রদ ব্যাপার হলো, এটি শুধু কাগজে কলমে কোনো স্লোগান ছিল না, এটি ছিল পুরো জাতিকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার অত্যন্ত সুনির্দিষ্ট আর কড়া একটি মাস্টার প্ল্যান। এখন প্রশ্ন হলো, রাবার বাগান থেকে বের হয়ে তারা বিশাল বিশাল কারখানার দিকে এগোলো কিভাবে? তারা খুব মেপে কিছু পদক্ষেপ নিয়েছিল। প্রথমে তারা আমদানি বিকল্প কৌশল নিল, মানে বিদেশ থেকে না কিনে নিজেদের দরকারি জিনিস নিজেরাই বানাতে শুরু করল। এরপর ৭০-এর দশকে তারা তৈরি করল মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোন, আর ৮০-র দশকের সেই বিখ্যাত লুক ইস্ট পলিসি বা পূর্বমুখী নীতির কথা তো বলতেই হয়। এর মাধ্যমেই তারা জাপান ও কোরিয়ার মতো দেশ থেকে আধুনিক প্রযুক্তি আর বিপুল পরিমাণ সরাসরি বৈদেশিক বিনিয়োগ দেশে নিয়ে আসতে সক্ষম হল। আর এই বিষয়টি খুব চমৎকারভাবে প্রমাণ করে যে তাদের সেই মাস্টার প্ল্যান কতটা নিখুঁতভাবে কাজ করেছিল। উৎপাদন খাতের প্রবৃদ্ধির দিকে তাকালেই দেখবেন এটি রীতিমতো রকেটের মতো উপরে উঠেছে। ১৯৯৯ সাল নাগাদ মালয়েশিয়ার মোট জিডিপির ৩১% আসছিল এই ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাত থেকে। একটু ভাবুন, ইন্টেল বা হিউলেট প্যাকার্ডের মতো গ্লোবাল টেক জায়ান্টসরা যখন পেনাঙ্গের মতো মুক্ত বাণিজ্যে অঞ্চলে এসে তাদের কারখানা বসালো, মালয়েশিয়া তখন চোখের সামনে বিশ্বের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স যন্ত্রাংশ উৎপাদনকারী দেশে পরিণত হল। অনেক অর্থনীতিবিদ আর বিশেষজ্ঞ মনে করেন, এই বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগই মূলত
তাদের সম্পদশালী হওয়ার মূল ইঞ্জিন হিসেবে কাজ করেছে। 2023 সালের পরিসংখ্যান দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বহুজাতিক কোম্পানিগুলোর মোট বিনিয়োগের 57% ঢুকেছে উৎপাদন খাতে, আর 40% গেছে পরিষেবা খাতে। বিশেষ করে বর্তমানের সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স এবং এই যে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের যে বিশাল বুম, এ সবই কিন্তু এই সুপরিকল্পিত বিদেশি বিনিয়োগের ফসল। অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি তারা অবকাঠামোর দিকেও এমন নজর দিল যা দেখে রীতিমতো অবাক হতে হয়। প্রায় 900 কিলোমিটার লম্বা নর্থ সাউথ এক্সপ্রেসওয়ে যেন পুরো দেশটাকে এক সুতোয় গেঁথে ফেলল। শুধু কি তাই, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, আধুনিক সমুদ্র বন্দর আর সিলিকন ভ্যালির আদলে তৈরি মাল্টিমিডিয়া সুপার করিডোরের মতো মেগা প্রজেক্টগুলো তাদের আধুনিক মালয়েশিয়ার ভিত একেবারে শক্ত করে দিল। এমনকি পুত্রজায়ার মতো একটি দারুণ পরিকল্পিত শহরও তারা একেবারে শূন্য থেকে গড়ে তুলল। তবে শুধু রাস্তাঘাট আর বড় বড় বিল্ডিং বানালেই তো আর হয় না, তাই না? তারা সবচেয়ে বড় বিনিয়োগটা করেছিল মানুষের ওপর। 2010 থেকে 2021 সালের মধ্যে উচ্চশিক্ষিত শ্রমশক্তির হার 23% থেকে লাফিয়ে 33% পৌঁছে যায়। শিক্ষার এই বিশাল প্রসারের ফলে কি হলো জানেন? একসময় যারা ফসলের মাঠে কাজ করত তারাই ধীরে ধীরে আধুনিক সব টেক হাবের অত্যন্ত দক্ষ কর্মীতে পরিণত হলো। আর সবচেয়ে বড় ম্যাজিকটা হলো তাদের চরম দারিদ্র্যের হার এখন 1%-এরও নিচে নেমে এসেছে। এখানে তাদের আরেকটা অসাধারণ বুদ্ধির পরিচয় পাওয়া যায়। তারা খুব সুকৌশলে তাদের রপ্তানি খাতকে বহুমুখী করেছে। একদিকে তারা যেমন গ্লোবাল ভ্যালু চেইনে ঢুকে সেমিকন্ডাক্টর আর ইলেকট্রনিক্সের বাজারে নিজেদের আধিপত্য বিস্তার করেছে, ঠিক তেমনি নিজেদের প্রাকৃতিক সম্পদকেও ফেলে রাখেনি, সেটাকেও আধুনিকায়ন করেছে। যার ফলে তারা বর্তমানে পাম অয়েল এবং প্রক্রিয়াজাত তেল ও গ্যাস রপ্তানিতে পুরো বিশ্বের কাছে রীতিমতো এক পরাশক্তি। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো মালয়েশিয়া তাদের পুরো অর্থনৈতিক কাঠামোটাই একেবারে বদলে ফেলেছে। এক সময় সেই কৃষি নির্ভর অর্থনীতি আজ সম্পূর্ণভাবে একটি আধুনিক পরিষেবা চালিত অর্থনীতিতে পরিণত হয়েছে। 2023 সালের জিডিপির পরিসংখ্যান বলছে দেশের অর্থনীতির অর্ধেকেরও বেশি মানে 53.5% আসছে পর্যটন, স্বাস্থ্যসেবা, ফাইন্যান্স আর আইসিটির মতো অত্যাধুনিক পরিষেবা খাতগুলো থেকে। মালয়েশিয়ার এই পুরো যাত্রায় আমার কাছে সবচেয়ে মুগ্ধকর যে বিষয়টা লেগেছে তা হলো তাদের দারুণ একটা ভারসাম্য রক্ষা করার ক্ষমতা। দেখুন, একদিকে তারা অত্যন্ত আগ্রাসীভাবে আধুনিকীকরণ করেছে, গ্লোবাল ভ্যালু চেইনে নিজেদের যুক্ত করেছে, কিন্তু অন্যদিকে তারা কিন্তু তাদের নিজস্ব সংস্কৃতি, ধর্ম বা ঐতিহ্যকে একটুও হারিয়ে যেতে দেয়নি। বরং তারা বিশ্বব্যাপী ইসলামিক ফাইন্যান্সের একটি প্রধান কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে এবং রুকুনে গাড়া বা জাতীয় আদর্শের মাধ্যমে দেশের সব জাতির মধ্যে চমৎকার সম্প্রীতি বজায় রেখেছে। তবে দাঁড়ান, গল্পটা কিন্তু একেবারে রূপকথার মতো নিখুঁত নয়। বর্তমানে মালয়েশিয়া একটি বেশ জটিল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। অর্থনীতিবিদরা একে বলেন প্রিমেচিওর ডি-ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা অকাল বিশিল্পায়ন। সহজ কথায় বলতে গেলে উন্নত দেশগুলোর মতো পূর্ণাঙ্গ উচ্চ আয়ের স্তরে পৌঁছানোর আগেই তাদের উৎপাদন খাতের প্রবৃদ্ধি কিছুটা ধীর হয়ে গেছে এবং তারা খুব দ্রুত পরিষেবা খাতের দিকে ঝুঁকে পড়েছে। এর ফলে একটি সংখ্যা তৈরি হয়েছে যে তারা হয়তো মিডল ইনকাম ট্র্যাপ বা মধ্যম আয়ের ফাঁদে আটকে পড়তে পারে। এত বিপুল সাফল্য সত্ত্বেও বস্তুনিষ্ঠভাবে আলোচনা করতে গেলে আমাদের বলতেই হবে যে কিছু কাঠামোগত দুর্বলতা এখনও রয়ে গেছে। যেমন সমাজে আয়ের বৈষম্য এখনও একটি বড় সমস্যা। পাশাপাশি কৃষি ও নির্মাণ খাতে তারা প্রচুর অদক্ষ বিদেশি শ্রমিকের উপর নির্ভরশীল। সেই সাথে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং বিভিন্ন সময়ে উঠে আসা সুশাসন ও দুর্নীতি সংক্রান্ত উদ্বেগগুলো, এই বিষয়গুলো তাদের পরবর্তী ধাপে পৌঁছানোর পথে বেশ বড় একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে আছে। তো এই পুরো বিশ্লেষণ থেকে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো আসলে কি শিখতে পারে? গবেষণা থেকে কিন্তু বেশ কিছু দারুণ কার্যকরী রূপরেখা পাওয়া যায়। যেমন বিদেশি বিনিয়োগ টানতে অত্যন্ত আকর্ষণীয় আর প্রতিযোগিতামূলক মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা, কেবল একটি নির্দিষ্ট শিল্পের ওপর নির্ভর না করে রপ্তানি খাতকে দ্রুত বহুমুখী করা, ভবিষ্যতের কথা মাথায় রেখে বড় মাপের অবকাঠামোতে বিনিয়োগ করা, আর সবচেয়ে জরুরি হলো একটি দীর্ঘমেয়াদী জাতীয় ভিশন বা স্বপ্ন তৈরি করে তা একেবারে কঠোর শৃঙ্খলার সাথে বাস্তবায়ন করা। পুরো তথ্যচিত্রের পর আমার মনে হয় এই কথাটি আমাদের সবার হৃদয়ে সবচেয়ে বেশি অনুরণিত হয়। মালয়েশিয়ার গল্প প্রমাণ করে যে একটি দেশ ভাগ্যের জুড়ে উন্নত হয় না, উন্নত হয় ভিশন, পরিকল্পনা এবং শৃঙ্খলার মাধ্যমে।
রাবার বাগানের সাধারণ শ্রমিক থেকে শুরু করে আজকের এই অত্যাধুনিক সেমিকন্ডাক্টর হাব হয়ে ওঠার গল্পটি কোনো জাদুর কাঠি ছোঁয়ানো ম্যাজিক নয়। এটি হলো সঠিক লক্ষ্য নির্ধারণ করে সেখান থেকে এক চুলো বিচ্যুত না হওয়ার এক অসামান্য দৃষ্টান্ত। আর এই অসাধারণ অর্থনৈতিক বিশ্লেষণটি শেষে এটি বিশাল প্রশ্ন কিন্তু থেকেই যায়, যে প্রশ্নটা আমাদের সবাইকে গভীরভাবে ভাবায়। বাংলাদেশ কি মালয়েশিয়ার উন্নয়নের মডেল অনুসরণ করতে পারে? আপনাদের কি মনে হয়? এই বিষয়ে আপনাদের যৌক্তিক মতামত এবং দারুণ সব চিন্তাভাবনাগুলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন না কমেন্ট সেকশনে একটি চমৎকার ও তথ্যবহুল আলোচনা শুরু করা যাক।